নমস্কার বন্ধুরা, এডি গার্ডেনিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। দেখুন, আমার একটা থকায় 1 কিলোর কাছাকাছি ওয়েস্টার মাশরুম হয়েছে। কমসে কম 800 গ্রাম থেকে 1 কিলো পর্যন্ত একটা থকায় মাশরুম আমি পেয়ে যাচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে। এই মাশরুমটা আরও বড় হতো যদি এটাকে কালকে হারভেস্ট করা হতো। এই থকাটা দেখুন কমসে কম 400 গ্রামের কাছাকাছি হয়ে গেছে। খুব সুন্দর হয়। একটা বেড থেকে কমসে কম প্রথমবারের মতন 1 কিলো থেকে 1.5 কিলো পর্যন্ত হারভেস্ট করা যেতে পারে। মিনিমাম আপনি ধরে রাখুন, যদি এরকম একটা বেড থাকে তাহলে 1 কিলো পর্যন্ত আপনি প্রথমবারের মতন হারভেস্ট করতে পারেন। শুধু প্রথমবার তো হারভেস্ট করা হয়নি, এরকম অনেকবার আমরা মাশরুম পেয়ে থাকি কমসে কম 2 থেকে 3 মাস পর্যন্ত। দেখুন কত সুন্দর ফ্রেশ হয়েছে। তো আসুন মাশরুম চাষ কিভাবে করা হয় জেনে নেব। বন্ধুরা, ওয়েস্টার মাশরুম চাষ করার জন্য প্রথমে আমাদেরকে খড় কেটে নিতে হবে একদম ছোট ছোট করে। যত ছোট ছোট করে খড় কাটা সম্ভব তত ছোট ছোট করে আমরা কেটে নেব। খড় কাটার সময় আমরা খড়ের ডগার অংশটাও ব্যবহার করতে পারি। আমি এইখানে একটুখানি আর ডগা বাদ দিয়ে দিলাম। এরকম ছোট ছোট কেটে নেওয়ার পর এইগুলোকে কি করতে হয়, আমাদেরকে জলে ভিজিয়ে তারপরে স্টিম করতে হয়। কিন্তু আমি আপনাদেরকে খুব সহজ প্রসেসটা বলছি, এরকম প্রসেসে আপনি চাষ করুন। যে কোনো জায়গাটাকে ভর্তি করে নেবার পর তারপরে গরম জল দিয়ে ভিজিয়ে নিতে হবে। আমি হাঁড়ির ভিতরে ভর্তি করে নিয়েছি, আপনাদেরকে অল্প কিছু আমি চাষ করে এখানে দেখাবো। হাঁড়ির উপরে একটা জাল বেঁধে দিয়ে তার উপরে আমি দিয়ে দিচ্ছি ইঁট। এবারে গরম জল দিয়ে এটাকে আমি ভিজিয়ে নেব। 4-5 ঘন্টা 6 ঘন্টা মতন ভিজে থাকলে হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। ঠান্ডা জলে ভিজালেও হয়। ঠান্ডা জলে ভিজানোর সময় একটু চুন দিতে হয়, একটু কার্বন ডাইজিম দিতে হয়, কিন্তু গরম জল হলে সবথেকে ভালো হয়, খড়টা নরম হয়ে যায়। তারপরে এটাকে ছেঁকে আমাদেরকে শুকাতে হবে। আপনি যদি সন্ধ্যাবেলা ভিজিয়ে নেন তাহলে সকালবেলা ছেঁকেও ওটাকে আপনি শুকিয়ে নিতে পারেন। কিছুক্ষণ ছেঁকে উঁচু জায়গায় রাখবেন, জলটা গড়ে যাওয়ার পর শুকিয়ে নেবার পর দেখবেন ধীরে ধীরে খড়টা আধা শুকিয়ে যাবে, মানে 50% ময়েশ্চার থাকবে আর 50% শুকিয়ে যাবে। হাতে টিপে দেখবেন হাত ভিজা হবে, কিন্তু খড় থেকে জল বেরাবে না। সেই রকম অবস্থায় আমরা বেড ফেলতে পারবো। আসুন এইভাবে বেড ফেলার প্রসেসটা আমি আপনাদেরকে দেখে দিচ্ছি। এরকম একটা গ্রোসারি পলিথিন নিতে হবে। আপনি এর থেকে ছোট পলিথিনও ব্যবহার করতে পারেন। এই পলিথিনটার সাইজ হচ্ছে 18 ইঞ্চি বাই 24 ইঞ্চি। হাতে একটা প্যাকেট আছে, এই প্যাকেটের ভিতরে আছে মাশরুমের স্পন, একদম সাদা হয়ে গেছে। যতক্ষণ এইরকম সাদা না হয়ে যায় ততক্ষণ আমরা ইউজ করলে কোনো রেজাল্ট পাবো না। কিছুদিন বাড়িতে রাখলে একদম সাদা হয়ে যাবে। এই পলিথিনগুলোর 2 মাথা খোলা থাকে। একটা মাথা আমাদেরকে দড়ি বা সুতা দিয়ে বেঁধে দিতে হবে, তারপরে একটা মাথা খোলা রাখতে হবে, যেই পাশ দিয়ে আমরা বেড ফেলবো। এবারে প্রথমে পলিথিনে কিছু খড় ভর্তি করে নিতে হবে। কমসে কম 4 থেকে 5 ইঞ্চি মতন খড় ভর্তি করে নিতে হবে। 2 হাত দিয়ে প্রেস করে দিতে হবে, দিলে খড়টা একটু চেপে যাবে। তারপরে আমাদেরকে স্পন দিতে হবে, মানে বীজটা আমরা প্যাকেটটা খুলে যতটা লেয়ার করব সেই হিসাবে আমাদেরকে ভাগ ভাগ করে নিতে হবে। সেই হিসাবে আমাদেরকে একটা ভাগ নিয়ে এরকম হাতে গুঁড়া করে আমাদেরকে একদম পলিথিনের গায়ে গায়ে দিয়ে দিতে হবে। এতে আমরা মাঝখানে দিব না, শুধু পলিথিনের গায়ে গায়ে দিব। দেওয়ার পর এরকম আমরা 5টা 6টা 7টা লেয়ার, যেটা লেয়ার আমরা করতে চাই তো ওটা লেয়ার আমরা করতে পারবো। মনে রাখবেন, পেপারের ভিতরে খড়টা দেওয়ার সময় 2 হাত দিয়ে ভালো করে চেপে দিতে হবে। যত টাইট হয়ে থাকবে তত ভালো। এই যে স্পনটা দেখছেন, এইখানটা হলুদ দেখা যাচ্ছে। যদি স্পনটা এরকম হলুদ দেখা যায় বা সবুজ বা কালো রঙের দেখা যায়, ওইটাকে ইউজ করা যাবে না। ওইটা হাত দিয়ে ভেঙে ফেলে দিতে হবে। ওইটা দিলে বেড আমাদের খারাপ হয়ে যাবে। প্যাকেট সমেত হলে আপনি ব্লেড দিয়ে কেটে প্যাকেট সমেত ওইটাকে বাদ দিয়ে দিবেন। বীজটা বাদ দেওয়ার পর হাতটা ধুয়ে আবার বীজটাকে ফেলানো উচিত। আমি যদিও হাত ধুইনি, এমনি বেডটায় বীজ দিয়ে দিচ্ছি, কিন্তু আপনি হাত ধুয়ে এরকম বীজটা দিয়ে বেডটা ফেলবেন। বন্ধুরা, অনেকে বলে যে আমাদেরকে স্টিম করতে হবে, না হলে মাশরুম হয় না। আপনি স্টিম করলে করতে পারেন। তাহলে জাস্ট 1 ঘন্টা মতন খড়টাকে ভিজিয়ে ছেঁকে নেবেন। তারপরে যে কোনো জায়গায় জল একটু ভর্তি করে নিয়ে তার উপরে একটা রেক টাইপে করে নেবেন, হয় ইঁট দিয়ে হোক কিংবা লোহার কিছু দিয়ে হোক, মোটামুটি যাতে জলের সংস্পর্শে আসবে না। তারপরে আমরা সে হাঁড়ি হোক কিংবা যে কোনো জায়গায় আমরা ভর্তি করে রাখবো। তার নিচে আমরা জ্বালন দিয়ে ওটাকে গরম করলে জলটা গরম হয়ে উপর দিকে ভাপটা বেরাবে। সেই ভাপে এটা মানে একদম স্টেরিলাইজ হয়ে যাবে। এতে কোনো রকম জার্ম থাকবে না, ব্যাকটেরিয়া থাকবে না বা কোনো রকম ফাঙ্গাস থাকবে না। 1 থেকে 2 ঘন্টা ওটাকে স্টিম করতে হবে। যেই হাঁড়ির ভিতরে বা যেই ড্রামের ভিতরে আপনি ভর্তি করে স্টিম করছেন তার মুখে একটা পেপার চাপা দিয়ে দিবেন। পেপারটা একটু ফুটো করে দিবেন, কারণ স্টিম হলে উপর দিকে বেরাতে চাইবে। যদি আমরা সেটাকে টাইট করে রাখি তাহলে ওইটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই একটা পেপার দিলে, পেপারের উপরে কিছু ফুটো করে দিলে আস্তে আস্তে স্টিমটা সেখান দিয়ে বেরিয়ে যাবে। বন্ধুরা, তারপরে আমরা ওইখান থেকে বের করে খড়গুলাকে ঠান্ডা করে যদি সম্ভব হয় একটু শুকিয়ে নিয়ে আমরা বেড ফেলতে পারি। বন্ধুরা, এইখানে আপনাদেরকে বলি, অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে আমরা বীজটা কোথা থেকে পাবো। বীজটা আপনি আমার ভিডিও দেখার সময় স্ক্রিনে টাচ করলে কিছুটা লিঙ্ক চলে আসবে, আপনি সেখান থেকে কিনতে পারেন। যদি বেশি পরিমাণে বীজ
প্রয়োজন হয়, যদি দীঘা থেকে বাসের সুবিধা থাকে, তাহলে আপনি আমার সঙ্গে যোগাযোগ করলেও আমি বীজ আপনাকে পাঠাতে পারি, যদি দীঘা থেকে বাস চলাচল থাকে আপনাদের ওপাশ পর্যন্ত। কারণ আমরা কোরিয়ারে পাঠাইনি, আমরা বাসের সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দিই, যাতে বীজটা খারাপ হয় না। পলিথিনটা যখন পুরো ভর্তি হয়ে যাবে, ভর্তি হওয়া পর্যন্ত আমাদেরকে লেয়ার করে এরকম বেড ফেলতে হবে। তারপরে পলিথিনের মুখটাকে একদম টাইট করে বেঁধে দিতে হবে, খড়টাকে একদম প্রেস করতে হবে। এর ভিতরে যদি বাতাস থেকে যায় তাহলে কিন্তু আমাদের ফলনটা ভালো হবে না। এবারে একটা কলমের মাথা দিয়ে বা ছুঁচ দিয়ে এর চারপাশে কিছু ফুটো করে দিতে হবে। যেই সব জায়গায় বীজ দেখা যাচ্ছে সেই জায়গাগুলো আমাদেরকে ফুটো করতে হবে না, একটু ফাঁক ফাঁক করে আমরা কিছুটা ফুটো করে দিব উপরের দিকে সাইডে, আর কিছুটা ফুটো আমাদেরকে নিচে করে দিতে হবে। মনে রাখবেন বেশি বড় বড় ফুটো করবে না, বেশি বড় বড় ফুটো হলে কি হবে, এতে মাছি ডিম দিয়ে দিবে, যাতে পোকা হয়ে যায়। পোকা হয়ে গেলে বেডটা খারাপ হওয়ার সম্ভাবনা থাকে। নিচের দিকে আমরা কিছুটা ফুটো করে দিব, এই কারণে যদি খড়ে জলটা বেশি থাকে তাহলে এক্সট্রা জলটা নিচ দিয়ে ধীরে ধীরে ঝরে বাইরে চলে আসবে। এবার এটাকে অন্ধকার ঘরে আমাদেরকে রেখে দিতে হবে। এই বেডগুলোকে এরকম টাঙিয়ে রাখতে পারেন বা রেক করে তার উপরে বসিয়ে রাখতে পারেন। দেখবেন 14 দিনের বা 15 দিনের ভিতরে মাইসিলান পুরোপুরি গ্রো হয়ে একদম সাদা হয়ে যাবে। যখন এইরকম দেখবেন বেড পুরো সাদা হয়ে যাচ্ছে, তাহলে আমাদেরকে একটা ব্লেড নিতে হবে। ব্লেড নিয়ে আমরা কি করব, উপর থেকে নিচ পর্যন্ত একদম লম্বা কাঠ লাগিয়ে নেব। আমরা চারপাশে 3টা জায়গায় বা 4টা জায়গায় এরকম লম্বা কাঠ লাগিয়ে নেব, যার ফলে দেখবেন যেই জায়গাগুলো আমরা কাঠ লাগিয়েছি সেই সব জায়গায় মাশরুমগুলো ফলন হবে। তার সাথে সাথে যেই সব জায়গাগুলো আমরা কলম বা ছুঁচ দিয়ে ফুটো করে থাকি বেড ফেলানোর সময়, সেই সব জায়গাগুলো দিয়েও অনেক সময় মাশরুম বেরিয়ে আসে, তো কোনো প্রবলেম নেই। আমরা যদি পলিথিনটাকে বেশি ফাঁকা করে দিই তাহলে খড়টা শুকিয়ে যাবে, বেড শুকিয়ে যাবে। বেড শুকিয়ে গেলে তাড়াতাড়ি ফলনটা কমে যাবে বা মাশরুমগুলো শুকিয়ে যাবে। তাই আমরা পলিথিনে কাঠ লাগাবো। ধীরে ধীরে 1-2 বার আমরা এর থেকে মাশরুমটা হারভেস্ট করে নেওয়ার পর এই পলিথিনটাকে আমরা আবার খুলে দিই। বেডে আমরা যদি জল দিই তাহলে 2-3 মাস পর্যন্ত আমরা ফলন পেতে পারি। কাঠ লাগিয়ে নেওয়ার পর আমরা সেই দিনই জল স্প্রে করতে পারি বা একদিন ছেড়ে আমরা জল স্প্রে করতে পারি। এবারে কিন্তু রোজ আমাদেরকে কমসে কম 1বার করে জল স্প্রে করতে হবে, বিশেষ করে ঠান্ডাকালে। গরম দিনে হলে আমরা 2-3 বার জল স্প্রে করতে পারি। বেডগুলোই দেখুন ধীরে ধীরে পিন হেড কিছুটা বেডে এসে গেছে, যদিও বেডগুলো একই সঙ্গে তো ফেলানো হয়নি, রোজ কিছু কিছু বেড ফেলানো হয়েছে, সেই কারণে কিছু বেডে এরকম ছোট ছোট পিন হেড এসেছে, আর কিছু বেডে পিন হেডগুলো বড় হয়ে গেছে। দেখুন যখন এরকম পিন হেড আসে না, দেখতে খুব সুন্দর লাগে। এই যে থোকাগুলো একটা একটা বেরাবে, কমসে কম 700-800 গ্রাম করে একটা একটা থোকা থেকে আমরা মাশরুম পেয়ে যাব। বন্ধুরা, প্রথমবারের মতো আমাদেরকে চারপাশে কাটা উচিত নয়। এই বেডটাই দেখুন, এই যে মাশরুমটা হয়েছে কত সুন্দর দেখা যাচ্ছে। দেখুন শুধু এই পাশে নয়, এর চারপাশে মাশরুম হয়েছে। আপনি দেখুন এপাশে হয়েছে আর পিছন দিকে হয়েছে, হ্যাঁ, তো খুব সুন্দর লাগছে। এই মাশরুমগুলো একদম হারভেস্ট করার মতন হয়ে গেছে। এগুলোকে আর রাখলে কিন্তু এই মাশরুমগুলো শক্ত হয়ে যাবে, মানে খেতে ভালো লাগবে না। এই যে মাশরুমটা দেখছেন, এইটা হচ্ছে সাজর কাজু মাশরুম। দেখতে একদম ডিফারেন্ট কালার, সেগুলো একদম সাদা, এটা একদম কালো। এই মাশরুমটা কিন্তু মানে মার্কেটে চাহিদা বেশি, খেতেও ভালো লাগে আর নরম হয়। মানে এই সাদা মাশরুমগুলো থেকে এই মাশরুমগুলো আরও টেস্টি হয়, নরম হয়। তো এখন এই মাশরুমগুলোকে আসুন হারভেস্ট করব। তো একটা একটা থকায় কীভাবে মাশরুম হয়েছে সেটাও আমি আপনাদেরকে দেখাবো। দেখুন প্রথমবারের মতন একটা একটা বেড থেকে আমরা কমসে কম 1 কিলোর উপরে পেয়ে যাব, 1 কিলো 1.5 কিলো এরকম মাশরুম পেয়ে যাব। হ্যাঁ, প্রতিদিন কিন্তু জল স্প্রে করতে হবে। আর মাশরুম যখন হারভেস্ট করার মতন হয়ে যায়, যদি সেই সময় আমরা হারভেস্ট না করি, যদি লেট করি, তখন কিন্তু ধীরে ধীরে মাশরুমের চারপাশে ইয়েলো কালার বা রেড কালার চলে আসে, জল দিয়ে দিলে আরও দেখতে খারাপ লাগে। তো সেই সময় সেই মাশরুমগুলোকে আপনি শুকিয়ে বিক্রি করতে পারেন। এই মাশরুমগুলোতে অনেক রকম জিনিস তৈরি করা হয়, যেরকম কি বরফি হয়, বিস্কুট হয়, আচার তৈরি হয়, সবজি হয়, পকোড়া হয়, আর যেরকম বাদাম শেক তৈরি করা হয়। অনেক রকম প্রোডাক্ট এই মাশরুমটা দিয়ে তৈরি করা হয়। আর এর উপকারিতা অনেক, বাচ্চাদের খাবারেও এই মাশরুমগুলোকে ব্যবহার করা হয়। মানে এই মাশরুমগুলোকে শুকিয়ে যে পাউডার করা হয়, সেইগুলা থেকে বাচ্চাদের খাবার তৈরি হয়। এই মাশরুমগুলোর উপকারিতা অনেক আছে, অনেকে জানেন না। যাদের ব্লাড প্রেশার আছে, মাশরুম যদি তারা নিয়মিত খায় তাহলে ব্লাড প্রেশার একদম কন্ট্রোলে থাকবে, তাদেরকে কোনো ওষুধ ব্যবহার করতে হবে না। যাদের হার্ট প্রবলেম আছে তাদের জন্যও খুব ভালো। আর বিশেষ করে এই মাশরুমে কোনো ফ্যাট নেই, অনেকের যে মানে চর্বি জমে যায়, তো এই মাশরুমে কোনো কিছু থাকে না, অনেক ভিটামিন আছে। হ্যাঁ, যাদের হার্ট প্রবলেম, ব্লাড প্রেশার এইসব থেকে তো
মানে ওরা মুক্তি পেয়েই যায়। যাদের ডায়াবেটিস আছে বিশেষ করে তাদেরকেও এই মাশরুমগুলো খাওয়া অত্যন্ত দরকার আছে। যদি আমার কথা বিশ্বাস না হয় আপনি গুগল করে দেখতে পারেন যে এই মাশরুমের উপকারিতা কী আছে বা কোন কোন রোগের উপশম পাওয়া যায় এই মাশরুমগুলো খেলে, তারা অবশ্যই গুগলে সার্চ করলে পেয়ে যাবে। তো বন্ধুরা, একটা একটা বেড থেকে আমরা কমসে কম 3 মাস পর্যন্ত হারভেস্ট পেয়ে থাকি। যদি এরকম একটা বেড থাকে আপনি হারাহারি 2 কিলো কাছাকাছি মাশরুম পেতে পারেন। বন্ধুরা, আমি আপনাদেরকে এই বেডটাই দেখাচ্ছি। দেখুন, এটাই আমি 2টা থোকা হারভেস্ট করে নিয়েছি। তারপরে এই যে থোকাটা দেখছেন, একটা থোকা কমসে কম একটা থোকার ওজন 800 থেকে 1 কিলোগ্রাম হয়ে যাবে। এই মাশরুমটা কিন্তু আরও বড় হবে যদি কালকে এটাকে রেখে দেওয়া হয়, কিন্তু আমি এখন এটাকে হারভেস্ট করে নিচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য। দেখুন থোকাটা কত বড় হয়ে আছে। যদি এখন এতে জল স্প্রে করে দেওয়া হয় তাহলে বিকালের দিকে এটা আরও অনেকটা বড় হয়ে যাবে, মানে 1 কিলোর কাছাকাছি এটা হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা, মাশরুমগুলো হারভেস্ট করার সময় যদি এর গোড়ায় এই খড়গুলো চলে আসে, এই খড়গুলোকে আমরা বেডে যেখান থেকে হারভেস্ট করেছি সেইখানে দিয়ে একটু ভিতরে দিয়ে পুশ করে দিলেও কোনো অসুবিধা হবে না। দেখুন আমি এইখানে এই খড়গুলো দিয়ে একটু ভিতরের দিকে পুশ করে দিচ্ছি। হ্যাঁ, মাশরুমটা হারভেস্ট করার পরে আপনাদেরকে জল দিতে হবে, প্রতিদিন জল দিতে হবে। মাশরুম হারভেস্ট করার পরেও দিতে হবে, করার আগেও দিতে হবে। মানে যখন হারভেস্ট করবেন সেই সময় নয়, রোজ কমসে কম একবার করে জল আপনাদেরকে স্প্রে করতে হবে। যদি সঙ্গে সঙ্গে আমরা জল দিয়ে এটাকে হারভেস্ট করি বা 1-2 ঘন্টার ভিতরে হারভেস্ট করি, তখন মাশরুমটা কিন্তু তাড়াতাড়ি খারাপ হয়ে যাবে, মার্কেটে বিক্রি করতেও অসুবিধা হবে। এই বেডটাই দেখুন, এটাতেও 4 পাশে মাশরুম হয়েছে, কিন্তু এই পাশে দেখুন কত সুন্দর হয়েছে। পিছনের দিকটা যখন ঘুরাবো তখন আপনি দেখতে পেয়ে যাবেন। যদি এইরকম একটা একটা বেড থেকে আমরা 2 কিলো বা 2.5 কিলো 3 কিলো পর্যন্ত মাশরুম পেতে পারি যদি ভালো ফলন হয়। হাড়াহাড়ি ধরে রাখুন আপনি 2 কিলোর কাছাকাছি মাশরুম পেয়ে যাবেন একটা একটা বেড থেকে। মাশরুমের সাইজটাও দেখুন কত বড় হয়েছে। অনেকে কী করে, শীতকালে বিশেষ করে সারাদিনে 3-4 বার করে জল স্প্রে করে, একবার করে জল স্প্রে করলে হবে, 3-4 বার করে জল স্প্রে করার প্রয়োজন নেই। যখন দেখবেন গরম পড়ে যাচ্ছে, গরমকালে আপনি 2-3 বার জল স্প্রে করতে পারেন। আর যতটা অন্ধকার করে রাখতে পারেন আর ভিতরে ময়েশ্চার মেনটেন করতে পারবেন তত ভালো ফলন হবে। দেখুন বন্ধুরা, আমি 3টা বেড থেকে মাশরুম হারভেস্ট করেছি, আর কত পরিমাণে মাশরুম হয়েছে দেখুন। মাশরুমের সাইজগুলো দেখুন। মাশরুম হারভেস্ট করার পরে বেডগুলো অবশ্যই আপনাদেরকে জল স্প্রে করতে হবে। বেড শুকিয়ে গেলে কিন্তু মাশরুমের পিনহেডগুলো যদি এসেও যায় সেগুলোও শুকিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই নিয়মিত আপনাদেরকে জল স্প্রে করতে হবে। মাইসিলিয়াম যতক্ষণ গ্রো হতে সময় লাগে ততক্ষণ আপনাদেরকে জলের প্রয়োজন নেই, জল স্প্রে করতে হবেন। যখন আপনি ব্লেড দিয়ে কেটে দিবেন তারপর থেকে আপনাকে জল স্প্রে করতে হবে। এই ভিডিওটা আপনাদেরকে কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, চ্যানেলে প্রথম করে থাকলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে নেবেন। শেষ পর্যন্ত দেখার জন্য অশেষ অশেষ ধন্যবাদ।